আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি তাহসিনা ইসলাম। মেরিনার্স টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের বর্ণনায় উঠে এলো দুর্বিসহ জিম্মি দশার ৩৩ দিন। ৩৩ দিন জিম্মি করে রাখার পর গত শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের KSRM গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ থেকে নেমে যায় সোমালিয়ার জলদস্যুরা। জিম্মি দশের শুরু থেকে মুক্তি পর্যন্ত সবকিছুই ঘটে জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদের চোখের সামনে। সংযুক্ত আরব আমিরাতের পথে থাকা জাহাজটি থেকে গতকাল মঙ্গলবার হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে দুর্বিসহ এই জিম্মি দশার বর্ণনা দিয়েছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। যেভাবে হানা দেয় জলদস্যুরা। 12ই মার্চের সকাল 23 বাংলাদেশি নাবিক সহ এমভি আবদুল্লাহ নীল সাগরে ছুটে চলছিল। কেবিনে অফিসের কাজ সেরে সকাল 9:30টায়, বাংলাদেশ সময় দুপুর 12:30, ব্রিজে জাহাজ পরিচালনা করা হয়েছে কক্ষ থেকে মাস্টারের চেয়ারে গিয়ে বসি। জাহাজের তৃতীয় কর্মকর্তা তখন দায়িত্বে। তাকে বলি, সব ঠিকঠাক আছে? চোর নাই তো? মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা বোঝাই করে সোমালিয়ার উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর হয়ে যাচ্ছি আমরা। একটু পরেই তৃতীয় কর্মকর্তা জানালেন, স্যার, জাহাজের ডান পাশে অনেক দূরে একটি ফিশিং বোট দেখা যাচ্ছে। ফিশিং বোটটি দৃশ্যমান হওয়ার পর জাহাজটি বাঁয়ে ঘুরিয়ে দেই যাতে ব্যবধান বেড়ে যায়। নৌযানটি আমরা পর্যবেক্ষণ শুরু করি। হঠাৎ করে দেখি নৌযানটি থেকে একটি স্পিড বোট সাগরে ভাসানো হয়েছে। তখনই আমরা নিশ্চিত হয়ে যাই জলদস্যুরা আসছে। স্পিড বোট দ্রুত গতিতে আমাদের দিকে আসতে থাকে। এমভি আবদুল্লাহ জাহাজে কয়লা বোঝাই থাকায় আমাদের গতি ছিল কম, ঘন্টায় 10 নটিক্যাল মাইল। স্পিডবোটটি কাছাকাছি চলে আসার পর একবার ঢেউ বৃষ্টি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। উচ্চ চাপে পানি ছিটানো হয়। আবার ডানে বাঁয়ে জাহাজ ঘুরিয়ে স্পিডবোটটির গতি কমানোর চেষ্টা শুরু করি। একই সময়ে জরুরি বার্তার বাটনে চাপ দিই। UKMTO-তে যোগাযোগ করি, তবে সেখানে কেউ ফোন ধরেননি। সে সময় VHF-এ বেতারে যোগাযোগ করে কাছাকাছি কোনো যুদ্ধ জাহাজ পাইনি। কিছুটা হতাশ হয়ে পড়ি। জলদস্যুরা উঠে যাবে জেনে আমাদের শেষ চেষ্টা ছিল জাহাজের সিটাডেলে সুরক্ষিত কক্ষে আশ্রয় নেওয়া। মোট 23 জন নাবিকের মধ্যে 20 জনকে সিটাডেলে যাওয়ার নির্দেশ দেই। সিটাডেলে যাওয়ার আগে বেশ কিছু কাজ করতে হয়। ইঞ্জিন বন্ধ করার জন্য চতুর্থ প্রকৌশলী ইঞ্জিন কক্ষের দিকে দৌড়ে যেতে থাকেন। দ্বিতীয় কর্মকর্তা ব্রিজে এবং আমি ব্রিজের নিচে ডেকে থেকে সিটাডেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে 4 জন জলদস্যু অস্বাভাবিক দ্রুততায় ব্রিজে উঠে প্রথমে দ্বিতীয় কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকে মাস্টার মাস্টার বলে আমাকে খুঁজতে থাকে। দ্বিতীয় কর্মকর্তা ভয় পেয়ে যান। প্রাণহানির শঙ্কায় আমি দ্রুত সেখানে চলে এসে হাত তুলি। তখনই জলদস্যুরা অল ক্রু বলে চিৎকার করতে থাকে। এরপরই আমি নাবিককে ব্রিজে চলে আসার নির্দেশ দেই। শুরুতে ভয় পেয়ে যান নাবিকরা। সেখানকার সময় সকাল 10:06 থেকে 10:30টার মধ্যে এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ নেওয়ার পর জলদস্যুরা জাহাজের ইঞ্জিন বন্ধ করার কথা বলে। সে অনুযায়ী ইঞ্জিন বন্ধ করার পর মাছ ধরার নৌযানটি আমাদের জাহাজের সঙ্গে বাধা হয়। ওই নৌযানে একজন পাকিস্তানি এবং বাকিরা ছিলেন ইরানের জেলে। জাহাজ থেকে নৌযানটিতে তেল দেওয়ার নির্দেশ দেয় জলদস্যুরা। তেল দেওয়ার পরপরই নৌযানটি ছেড়ে দেয়। নৌযানে থাকা সব জলদস্যু জাহাজে ওঠে। মোট 12 জন সশস্ত্র জলদস্যু আমাদের জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আনন্দে তারা ফাঁকা গুলি ছুড়ে আমাদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয় তারা। তবে ল্যাপটপ ও কয়েকটি মুঠোফোন আমরা লুকিয়ে রেখেছিলাম। জিম্মি দশা শুরু। মাছ ধরার নৌযানটি চলে যাওয়ার পর এমভি আবদুল্লাহর ইঞ্জিন চালু করি। সোমালিয়ার উপকূলের দিকে যাওয়ার নির্দেশনা দেয় জলদস্যুরা। সে সময় একজন জলদস্যু একটি নম্বরে যোগাযোগ করতে বলে। কল দেওয়ার পর আহমেদ পরিচয় দিয়ে অপর প্রান্তে কথা বলা হয়। হাউ আর ইউ ক্যাপ্টেন? এভরিথিং ইজ ওকে। এরপরই জাহাজটি কিভাবে কোথায় নিতে হবে তার পথ নির্দেশনা দিয়ে দেয় জলদস্যু নেতা। সে অনুযায়ী জাহাজ চলতে থাকে। রোজার দ্বিতীয় দিন তখন। ইফতারের সময় ঘনিয়ে এলে চিফ কুককে ইফতারি তৈরি করার জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করি জলদস্যুদের। ছোলা দিয়ে কোনোভাবে ইফতার সেরে নেই আমরা সবাই। দ্বিতীয় দিন ইফতারের আগে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টার একটি যুদ্ধ জাহাজ এমভি আবদুল্লাহর পিছু নেয়। যুদ্ধজাহাজ থেকে এমভি আবদুল্লাহ জাহাজের VHF-এ জলদস্যুদের নির্দেশনা দেওয়া হয়, তোমরা জাহাজ ছেড়ে যাও, না হলে অভিযান চালানো হবে। নির্দেশনায় কোনো কাজ না হওয়ায় যুদ্ধ জাহাজ থেকে একটি হেলিকপ্টার আকাশে উড়ানো হয়।
হেলিকপ্টারটি এমভি আবদুল্লার আশেপাশে ঘুরতে থাকে। এক পর্যায়ে এমভি আবদুল্লার চারপাশে পানিতে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। ভয়ার্ত পরিবেশ তৈরি হয়। জলদস্যুরা আমাদের দিকে অস্ত্র তাক করে রাখে। যুদ্ধ জাহাজ যাতে দ্রুত চলে যায় তা বলার জন্য আমাকে জলদস্যুরা ভয় দেখায়। প্রাণহানির আশঙ্কায় আমি ভিএইচএফ এ জানাই, আমরা অস্ত্রের মুখে আছি, তোমরা দূরে চলে যাও। নাবিকদের নিরাপত্তার জন্য হলেও তোমরা একটু দূরে সরে যাও। প্রায় আধা ঘন্টা পর যুদ্ধজাহাজ চলে যায়। 2 দিন 6 ঘন্টার মাথায় এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলের কাছে নিয়ে যায় জলদস্যুরা। সোমালিয়ার উপকূলে যাওয়ার কাছাকাছি ভারতের নৌবাহিনী যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি চলে আসে। ভারতীয় যুদ্ধজাহাজে একজন বাংলায় কথা বলতে পারতেন। জলদস্যুদের অস্ত্রের মুখে তাকেও চলে যেতে বলি। যুদ্ধজাহাজ পিছু নেওয়ায় 2 দফা নোঙর তুলে 3য় দফায় সোমালিয়া উপকূলের জেফলের দিকে এমভি আবদুল্লাহকে নিয়ে যায় জলদস্যুরা। উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে ছিল তখন জাহাজটি। জিম্মি দশার দিনগুলা। সোমালিয়ার উপকূলে যাওয়ার আগে 12 জন জলদস্যু আমাদের জিম্মি করে রেখেছিল। জেফল উপকূলে দ্বিতীয়বার নোঙর করার সময় আরও 10 জন জলদস্যু অস্ত্র নিয়ে আসে। শেষবার যখন নোঙর ফেলা হয় তখন আরও 13 জন জলদস্যু জাহাজে যোগ দেয়। সব মিলিয়ে 35 জন জলদস্যু জাহাজে ওঠে। যুদ্ধ জাহাজ পিছু নেওয়ায় জলদস্যুরা জাহাজে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসে। রকেট লঞ্চার, মেশিন গান, M16 সহ নানান রকমের অস্ত্র। অস্ত্রের বহর দেখে মনে হয়েছে যেন যুদ্ধক্ষেত্রে আছি। শুরুর দিকে ব্রিজ কক্ষে গাদাগাদি করে থাকতাম আমরা। একটি প্রসাধন কক্ষ সবাই ব্যবহার করতাম। জলদস্যুরা সার্বক্ষণিক অস্ত্র নিয়ে পাহারা দিত। আমি দেখলাম জলদস্যুদের সঙ্গে ভালো ব্যবহার না করে উপায় নেই। ভালো ব্যবহার করে তাদের বুঝিয়ে আমরা কেবিনে থাকার সুযোগ পেলাম। কত দিনে মুক্তি পাবো তা জানি না, তাই খাবার দাবার রেশনিং করতে হবে। সে অনুযায়ী রেশনিং শুরু করি। আমরা 16 জানুয়ারি জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিলাম। পথে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর হয়ে মোজাম্বিকের মাপুতু থেকে কয়লা বোঝাই করেছিলাম। চট্টগ্রাম ছেড়ে যাওয়ার আগে প্রায় 14 লাখ টাকার বাজার সদাইয়ের ব্যবস্থা করে দিয়েছিল জাহাজটির মালিক পক্ষ এসআর শিপিং KSRM গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজে 3 মাসের খাবার ছিল। মাছ, মাংস থেকে শুরু করে শুকনো খাবার সবই ছিল। মাপুতু বন্দর থেকে জুস, দুধ, সবজি, ফল ও পানি নিয়েছিলাম। জাহাজে খাবার থাকলেও কতদিন জিম্মি থাকতে হয় তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিছুটা ভয় ছিল খাবার যদি শেষ হয়ে যায়, কারণ আগে জিম্মি হওয়া জাহানমনি জাহাজের 100 দিন লেগেছিল মুক্ত হতে। জলদস্যুরা জাহাজে দুম্বা নিয়ে আসতো। গরম পানিতে সেদ্ধ করে লবণ ও কিছু মশলা মিশিয়ে তারা খেত। এগুলো আমাদের জন্য খাওয়ার অযোগ্য ছিল। এক পর্যায়ে তারা নিজেদের রান্নার জন্য লোক নিয়ে আসে জাহাজে। আমরা ইফতারের সময় লেবু সহ নানা ধরনের শরবত পান করতাম। সাহরিতে ভাতের পাশাপাশি দুধ থাকতো। জাহাজে পানি শেষ হয়ে গেলে বিপদে পড়ব এমন আশঙ্কায় শুধু খাবার পানি সরবরাহ ঠিক রাখতাম আমরা। বাথরুমে সাগরের পানি ব্যবহার শুরুর অনুরোধ করি জলদস্যুদের। এতে জাহাজে থাকা পানির উপর চাপ কমে। সপ্তাহে 2 দিন গোসল করে পানি রেশনিং করতে থাকি আমরা। গণমাধ্যমে ছবি দেখে জলদস্যুদের হুমকি। ঈদ উল ফিতরের দিন আমরা জলদস্যুদের কাছে অনুরোধ জানিয়ে নামাজ আদায় করি। জাহাজের পণ্য রাখার খোলের ওপর নামাজ আদায় শেষে ছবি তোলার জন্য জলদস্যুদের কাছে অনুরোধ করি। জলদস্যুদের মধ্যে যে ব্যক্তি ইংরেজি জানতো সে ক্যামেরা দিয়ে আমাদের ছবি তুলে দেয়। পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছবি প্রকাশ হলে তা জেনে যায় জলদস্যুরা। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি দেখে জলদস্যুরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তাদের সন্দেহ হয় নিশ্চয়ই নাবিকদের কাছে মুঠোফোন আছে। আহমেদ বলতে থাকে, তোরা এই ছবি পাঠিয়েছিস? পরে আমরা বলি, মুঠোফোন নয়, ল্যাপটপ দিয়ে ছবি পাঠানো হয়েছে। পরে ল্যাপটপ কেড়ে নেয় জলদস্যুরা যেদিন ভিডিও করলো। মুক্তি পাওয়ার 2 দিন আগে হঠাৎ আহমেদ এসে সবাইকে ডেকে নিয়ে দাঁড়াতে বলে। সে আমাদের ভিডিও করতে শুরু করে। তার কথা অনুযায়ী আমি নাবিকদের নাম জিজ্ঞাসা করে পরিচয় করিয়ে দেই। শুনেছি এই ভিডিও তারা KSRM গ্রুপের কাছে পাঠিয়েছে। আমরা যে সুস্থ আছি তা দেখতে চেয়েছে KSRM গ্রুপ। আমাদের মনে তখন আশার সঞ্চার হয়। মুক্তির ক্ষণ। 2 দিন পর আবার ডাক পড়ল সব নাবিকদের। আমাদের সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে রাখে জলদস্যুরা। রোদের দিকে সামনে তাকানো যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি ছোট আকারের একটি উড়োজাহাজ আসছে।
অদূরে দুটি যুদ্ধজাহাজ। আমরা ভয় পেয়ে যাই, কারণ তখন এমভি আবদুল্লাহ জাহাজে ৬৫ জন জলদস্যু। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র আছে। উড়োজাহাজ চলে যাওয়ার পর আমাদের আবার ব্রিজে নিয়ে মাথা নিচু করিয়ে বসিয়ে রাখে জলদস্যুরা। এ সময় কি হয়েছে আমরা কিছুই দেখিনি। এক পর্যায়ে জলদস্যুদের কথায় এমভি আবদুল্লাহর নোঙর তুলে পিছনের দিকে সরিয়ে নিতে থাকি। এর আগে 4টি স্পিড বোটে করে বেশ কিছু সংখ্যক জলদস্যু তীরের দিকে চলে যায়। জাহাজ পেছনের দিকে সরিয়ে নেওয়া হতে থাকে। এক পর্যায়ে দেখতে পাই রাতের তীর থেকে জাহাজের দিকে আলো ফেলে ইশারা দেওয়া হচ্ছে। জলদস্যুরা জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। ইঞ্জিন বন্ধ করার পর জলদস্যুরা বলে, ক্যাপ্টেন কাম। এ সময় 5টি স্পিড বোটে করে সব জলদস্যু অস্ত্রসহ জাহাজ থেকে নেমে যায়। সোমালিয়ার সময় 13 এপ্রিল দিবাগত রাত 12টা 8 অর্থাৎ 14 এপ্রিল প্রথম প্রহরে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। মুক্তির আনন্দ। জলদস্যুরা নেমে যাওয়ার পর জাহাজটি ঘুরিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকি। নাবিকদের মনে তখন নতুন জীবন পাওয়ার স্বাদ। সবাই বাড়িতে স্বজনদের কাছে মুক্তির খবর জানাতে থাকেন। রাতের বেলায় জাহাজ চলছে। দুই পাশে তখন ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। সকাল হলে ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ থেকে নৌবাহিনীর সদস্যরা আমাদের জাহাজে ওঠেন, আমাদের সঙ্গে কথা বলেন। নাবিকরা মনের আনন্দে ছবি তুলতে থাকেন। আর ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীতে থাকা চিকিৎসকেরা আমাদের সব নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্প্যানিশ নৌবাহিনীর একজন নারী চিকিৎসক আমাকে বলেন, সব নাবিক সুস্থ আছেন। জলদস্যুদের হাত থেকে এত দ্রুত ছাড়া পাবো তা কখনো কল্পনা করিনি, কারণ সোমালিয়ার উপকূল থেকে জিম্মি জাহাজের 1 মাসের মধ্যে মুক্তি পাওয়ার ঘটনার নজির খুব একটা নেই। জিম্মি করার পর অনেক দেশের মালিক পক্ষ জাহাজ পরিত্যক্ত করে চলে গেছে, এমন উদাহরণও আছে। তবে আমরা নিশ্চিত ছিলাম KSRM গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও তার সন্তানেরা যেভাবেই হোক নাবিকদের জীবন রক্ষা করবেন। জিম্মি দশার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর সার্বক্ষণিক আমাদের জাহাজের অবস্থানের উপর নজর রেখেছে। তারা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সবসময় আমাদের পাশেই ছিল। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমাদের। পররাষ্ট্রমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী যেভাবে আমাদের সহযোগিতা করেছেন তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। জাহাজ এখন যেখানে। গত মঙ্গলবার রাতেও জাহাজটি ছিল ঝুঁকিপূর্ণ এলাকায়। দুবাইমুখী জাহাজটির পাশে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ রয়েছে। আজ বুধবার ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করা সম্ভব হবে। সেক্ষেত্রে 22 এপ্রিল দুপুরের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমরিয়া বন্দরে পৌঁছাতে পারবে বলে জানান ক্যাপ্টেন আব্দুর রশিদ।